এটা কি পশ্চিমবঙ্গ? বিশ্বাস করুন, আজ প্রথম দফার ভোট গ্রহণের শেষে এই প্রশ্নটা অনেকের মনে উদয় হয়েছে। কেন জানেন? দেখুন, প্রতিবার যেভাবে আমরা অশান্তি দেখেছি, রক্তপাতের ঘটনা দেখেছি, এবার কিন্তু মোটের মতো মানে এতে যে অশান্তিটা সেভাবে হয়নি। প্রায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। আর প্রাণহানি সে তো হয়নি। তার থেকে আরেকটা যেটা বড় বিষয়, সেটা হচ্ছে 90% মতো ভোটদান হয়েছে। বুঝতে পারছেন? অনেকে বলছেন তো এই রকম ভোটদান পশ্চিমবঙ্গে তো রেকর্ড। আর এই ভোটদানেতে মোদিও খুশি, মমতাও খুশি। বুঝতে পারছেন? তাহলে কি কিছু ওলটপালট হয়ে গেল? চলুন আজ দ্য ব্রিফিং রুমের স্পেশাল ইলেকশন এডিশনে খুঁজে দেখা যাক এই রহস্যটা কোথায়। সঙ্গে রয়েছে আমি সোমনাথ, আর আমার সঙ্গে রয়েছে TV9 বাংলার ডিজিটালের এডিটর নির্ণয় ভট্টাচার্য। নির্ণয়, যে প্রশ্নটা আমি প্রথম থেকে যেটা শুরু করলাম, যে আজকে সবাই খুশি। সাধারণত আমরা দেখি যে যখন ভোট দান শেষ হয় তখন তৃণমূল বা যে কোনো শাসক দল, তখন তারা বলে যে শান্তিপূর্ণময় ভোট হয়েছে, কোনো অশান্তি হয়নি। যত অভিযোগ থাকে সব বিরোধীদের অভিযোগ থাকে। এবারে দেখা গেল বিরোধীরাও মোটের ওপর খুশি। এইটা কোথাও একটা কি রহস্য কোথাও রয়েছে? দেখো সোমনাথ, প্রশ্নটা খুবই পার্টিনেন্ট, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন তুমি করেছো। আমি প্রথমেই একটা কথা বলতে চাই, আসলে জানো তো, যা কিছু আদর্শ সেটা না একদমই বাস্তবের সঙ্গে মেলে না। মানে কোথাও যেন মনে হয় আদর্শ শব্দটা একদম বাস্তবের ঠিক বিপরীতার্থক শব্দ যেন। অথচ দেখো, আমরা যদি এই ইলেকশনের কথাতেই আসি, আজকে যে কথাটা তুমি বলছো, অর্থাৎ সব পক্ষ, তৃণমূল, বিজেপি, অন্যান্যরা, কংগ্রেস, তারা প্রত্যেকেই মোটের ওপর এই প্রথম দফার পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে খুশি। এটাই হওয়ার উচিত, এটাই হওয়ার কথা। হ্যাঁ, প্রথা। যেহেতু এটা হয় না, তাই আমাদের বলতে হচ্ছে যে আচ্ছা এরকমটা যে হচ্ছে, এটাতে কি কোনো গন্ডগোল আছে? যেটা আমি বলছিলাম ওলটপালট হয়ে গেল। এই জন্যই আমি বলছি যে যেটা আদর্শ সেটা বোধহয় বাস্তব নয়। এটাই আমাদের জীবনের অভিজ্ঞতা সর্বক্ষেত্রে, ভোটের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হয় না। কিন্তু আমি বলবো এবার মূল যে জায়গাটা, সেটা হচ্ছে এই যে শুধু রাজনৈতিক দলগুলো যে খুব হ্যাপি তা নয়, ইলেকশন কমিশনও খুব হ্যাপি। আমি জাস্ট তোমাকে বলবো, এবং তোমাকে বলার সঙ্গে সঙ্গে আমি আমাদের দর্শকদেরও বলবো, যে ভারতবর্ষের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, বহু বিতর্কিত জ্ঞানেশ কুমার, তিনি স্বয়ং আজকে ভোটের শেষের দিকে এসে পশ্চিমবঙ্গের যিনি সিইও, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, তাকে একেবারে সার্টিফিকেট দিয়েছেন, দরাজ সার্টিফিকেট, যে যেরকম ভোট করানো গিয়েছে তাতে জ্ঞানেশ কুমার খুশি। অর্থাৎ একদিকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস খুশি, দ্বিতীয় বিজেপি খুশি, তৃতীয় কংগ্রেস খুশি, চতুর্থ নির্বাচন কমিশন খুশি, অর্থাৎ সব পক্ষ খুশি। আর এই যে সব পক্ষ খুশি বলেই যে তোমার মনে একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে তাহলে কি এবারে কোনো হিসেবের ওলটপালট হবে, আমি বলবো দেখো, হিসেবের ওলটপালট হবে কি হবে না এটা জানার জন্য আমাদের 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কিন্তু ওলটপালট হওয়ার যে একটা বিরাট বড় ইঙ্গিত রয়েছে, সেটা আজকেই তুমি দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের যে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের দুজনের মতামত বা রিয়াকশান দেখলেই বুঝতে পারি। আজকে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গেই রয়েছেন, কলকাতার কাছাকাছিই রয়েছেন। তিনি এই মুহূর্তে বেলুড়ে পদযাত্রা করছেন, এর আগে কৃষ্ণনগরে করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদম তার ঘরের মাটি দক্ষিণ কলকাতায় প্রচারে রয়েছেন। নরেন্দ্র মোদী বলেছেন যে পশ্চিমবঙ্গে এবারে যে পরিমাণ ভোট পড়ছে সেটা নজিরবিহীন, এবং এটা সত্যি, এটা রেকর্ড। এই নিয়ে আমরা পরে আসছি আলোচনায়। কিন্তু তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আচ্ছা না, নরেন্দ্র মোদীটা পুরোটা কমপ্লিট করা হলো না। নরেন্দ্র মোদী বলেছেন যে এই যে ভোট পড়ছে এটা পরিবর্তনের জন্য এই ভোট হচ্ছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই যে এত মানুষ ভোট দিচ্ছেন, তারা আসলে ভোট দিচ্ছেন একটাই কারণে, তাদের মনের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে, একজোট হয়ে ভোট দিতে হবে, না হলে তাদের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে। একদিকে মোদি বলছেন যে 50 বছরের মধ্যে এরকম ভোট তিনি দেখেননি, রাইট। আর তার সঙ্গে বলছেন যে এইবারে যে ভোটদান, আমি যে একটু আগে বলছিলাম যে 90% ওপর যে ভোটদান হয়েছে, সেই 90% ভোটদানটাও কিন্তু মোদি অত্যন্ত পজিটিভ অর্থে দেখছেন। এখানে বিজেপি মনে করছে যে আমরা এখানে বেনিফিটেড হব। আবার অন্যদিকে তুমি যেটা বলছিলে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে একদিকে
মানে মানে সেটা হিন্দু ভোট বা মুসলিম ভোট বা না, বলছে না, না, এখানে ব্যাপারটা তিনি সেটা যেটা- না, তিনি এখানে বলছেন ব্যাপারটা সেটা না। এসআইআর পরবর্তীতে যে Exactly. মানুষরা দুজনেই consolidate কিন্তু হচ্ছে। এক্স্যাক্টলি মানে মোদি এবং মমতা উভয়েরই বক্তব্য তারা উল্লেখ করেননি, কিন্তু দুজনের বক্তব্যের যে ভিত্তিভূমি সেটা যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ তা বুঝতে অসুবিধা হয় না। একদিকে বিজেপি মনে করছে যে ভোটাররা অবৈধ ছিল বলে তাদের দাবি বা তারা মনে করেন তারা বাদ চলে গিয়েছে, ফলে যা ভোট পড়ছে একদম বৈধ সাচ্চা খাঁটি ভোট এবং সেটা তাদের পক্ষেই যাবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন এই এসআইআর হওয়ার ফলে যাদের নাম বাদ গেছে সেটা তো গেছেই, আর যাদের নাম বাদ গিয়েছে তাদের নাম বাদ যাওয়া দেখে যাদের নাম বাদ যায়নি বা বাদ যেতে যেতে তারা ফিরে এসেছেন তাদের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস তৈরি হয়েছে, আর সেখান থেকেই তারা অস্তিত্বের সংকটের ভুগছেন বা ভয় পাচ্ছেন, সেই জন্য তারা ভোট করছেন। ফলে দুপক্ষই মনে করছে এই যে পার্সেন্টেজ অফ পোলিং যেটা এই মুহূর্তে আনপ্রেসিডেন্টেড, এর আগে হয়নি বলা হচ্ছে, সেইটা তাদের পক্ষে যাবে। ফলে এবারই মজার এক পরিস্থিতি। মজার আরেকটা তোমার মানে ইন্টারেস্টিং কথা বলি, মানে এই যে বিষয়গুলো আলোচনা করছি এর মধ্যে একটা টার্ম আছে কনসলিডেটেড ভোট হওয়া। মানে একটা টাইমে যেমন আজকেই দেখছিলাম দিলীপ ঘোষ বলছেন যে আমরা একটা টাইমে জানতাম যে মুসলিম ভোট সংখ্যালঘু ভোট কনসলিডেটেড হচ্ছে, এটা একটা বিষয় থাকে। আর একটা বিষয় হচ্ছে এবারে মানে বিজেপি দাবি করছে এত পার্সেন্ট ভোট পড়াতে যে হিন্দু ভোটও কনসলিডেট হচ্ছে। মানে শুভেন্দু অধিকারী বলছে যে আমরা ব্যাঙ্গালোর বা বাইরে যারা কাজ করছে তাদেরকেও এখানে নিয়ে এসেছি, মানে তারা হিন্দু ভোট হোক বা তাদের তাদের ক্যাটাগরির যে ভোট মনে করছে সেই ভোট কনসলিডেট হচ্ছে। আর তুমি যেটা বলছো মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করছে মানুষও কনসলিডেট হচ্ছে, মানে তিনটে জায়গারই কনসলিডেট হচ্ছে। এবার এই যে কনসলিডেট ভোট হওয়াটা এইটা কার খাতে মানে মানে actually যাবে, কার পাল্লা ভারী সেটা হবে তো আমরা সেটাই দেখার। কিন্তু হয়। এটা যে হচ্ছে, এই যে তুমি যেটা বললে আমি এটাকেই টেনে নিয়ে বলতে চাই, এই যে তুমি বললে যে কনসলিডেশন হচ্ছে, কনসলিডেশন হচ্ছে, এটা যে শুধুমাত্র নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল, বিজেপি, শুভেন্দু অধিকারী এরা বলছে তা নয়। আজকে আমি যখন নিউজ রুমে ছিলাম, আজকে আমাদের ইভিনিং শিফটে আমাদের সহকর্মী, তোমার আমার সহকর্মী সঞ্জয় পাইকার, সে যখন অফিসে ঢুকলো তারপরে তার সঙ্গে খানিকক্ষণ বাদে আমার কথা হচ্ছিল ভোট ইত্যাদি নিয়ে। সঞ্জয় কি বলল, সঞ্জয় পরিষ্কার বলল সঞ্জয়ের বাড়ি হচ্ছে গিয়ে পশ্চিম মেদিনীপুর, দাসপুর এলাকার কাছাকাছি। সঞ্জয়দের এলাকার একটা বড় সংখ্যক মানুষ যারা স্বর্ণশিল্পী হিসেবে পশ্চিমবঙ্গের বাইরে, সেটা গুজরাট হোক বা মহারাষ্ট্র হোক, মানে একটা বড় অংশ সেখানে মানে সেই কাজের সঙ্গে যুক্ত। সঞ্জয়ের বক্তব্য যে দাদা কোনোবার যেটা হয় না, দলে দলে তারা আসছেন, এসে গিয়েছেন এবং ভোট দিচ্ছেন। এবং সঞ্জয় বলছে আমি আমার পাড়াতে বা আমার এলাকায় বা আমার গ্রামে একমাত্র যে আমি ভোট দিতে যাইনি। এবং সঞ্জয় বলছে দাদা কোনোবার আমার মা, আমি তো এত বছর সাংবাদিকতা করছি, অনেকগুলো ভোটের মধ্যে হয়ে গিয়েছে, কোনোবার আমার মা আমাকে ভোট দেওয়ার জন্য এতবার করে ডাকেন না, কিন্তু মা গতকাল পর্যন্ত আমার কান একদম ঝালাপালা করে দিয়েছে, আয় এসে ভোট দিয়ে যা। এই গোটা ব্যাপারটা কিন্তু একটা ভয়ের থেকে ভয় বা দোলাচল চলছে কি হবে কি না। মানে আমি তোমাকে এই কথা এটা কোন দিকে যাবে, মানে আমি এই উদাহরণ আরেকটু দিলে আরো স্পষ্ট হবে। আমি একটা মানে টেক মানে একজনের সঙ্গে কথা বলছিলাম যে ব্যাঙ্গালোরেতে কাজ করে, সে আইটি সেক্টরে কাজ করে, সে কলকাতায় আসবে, তার ভোটটা দেবে, সে 20,000 টাকার বিমানের টিকিট কেটেছে ভোটটা দেবে বলে। এই জায়গাটা গতবার এরকম করে ভোট দিতে এসেছিল 2021-এ, কোনো প্রশ্নই ওঠেনি, এবং তখনও সে ব্যাঙ্গালোরেই থাকতো একদম। তা এই জায়গাটা হচ্ছে একটা গ্রাউন্ড যেখানে মানুষ কনসলিডেট হচ্ছে, এই কথাটা যে আমরা আলোচনা করছি সেই জায়গাটা। আচ্ছা, আর একটা বিষয় এই ভোটের ব্যাপারে যখন আমরা বলছি হিংসা, আমরা যেটা বলছিলাম যে এবারে মোটের ওপর আমরা অশান্তিটা সেইভাবে দেখিনি, মানে তা বলে যে অশান্তি হয়নি তা না, অশান্তি হয়েছে। আমরা প্রথম দিকে যখন দেখছিলাম তখন সেইভাবে অশান্তি দেখা যায়নি, কিন্তু বেলা যত গড়াতে গেছে দেখা গেছে, তখন দেখা গেছে যে উত্তরবঙ্গ থেকে একদম বীরভূমের মতো জায়গায় যেখানে অশান্তি হয় সেই জায়গাগুলোতে কিন্তু বেশ অশান্তি হয়েছে। তবে যেটা মানে যেটা একটু আগে তুমি বলছিলে যেটা আদর্শ হওয়া উচিত, সেই জায়গাটা যে কোনো প্রাণহানি হয়নি, এটাই হচ্ছে আমাদের কাছে এখন বড় প্রাপ্য। কিন্তু অশান্তি হয়েছে, আমরা দেখেছি বিজেপি প্রার্থী সঙ্গে মার খেয়েছে, মানে পুলিশ আটকে রেখেছে, তার উপরেও তা ঘুষি চর কিল মার খেয়েছে যেটা তুমি বলছিলে। তার সঙ্গে দেখা যাচ্ছে যে এই লাভপুরে বিকেলবেলায় লাভপুরে আর এক বিজেপি প্রার্থী তেও মার খেয়েছে, বিজেপি এজেন্ট সকালবেলা মার খেয়েছে। এই অশান্তিগুলো কিন্তু নির্ণয় দেখা গেছে। দেখো অবশ্যই দেখা গিয়েছে। এখন আবার ওই কথাটা বলেই শুরু করব, যদি একটাও অশান্তির ঘটনা না ঘটতো, যদি একজনও মার না খেতেন, কারুর গায়ে একটা আঁচড়ও না লাগতো,
তাহলে সেটাই হতো সবচেয়ে অভিপ্রেত একখানা ভোট। একদম। কিন্তু মাথায় রাখতে হবে আমাদের দেশ, বিশেষত আমাদের রাজ্যে, আমাদের যে নির্বাচনী অভিজ্ঞতা, আমাদের যে নির্বাচনী ইতিহাস, তুমি যদি দেখো আজকে 44,000-এর বেশি বুথে ভোট হয়েছে। মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গের 294টি আসন, তার অর্ধেকের বেশি আসনে কিন্তু আজকে নির্বাচন হয়ে গিয়েছে। 152টি আসনে ভোট হয়েছে, যেখানে যেখানে 2021 বিধানসভা 8 দফায় ভোট হয়েছে, যে 8 দফার মধ্যে বলা যেতে পারে মানে সেই সময়কার 4 দফার ভোট এখানে 1 দফায় হয়ে যাচ্ছে। একদম। এবং এটার জন্যই যে দেখো একটাও ঘটনা ঘটবে না, তো সেটা খুব ভালো, কিন্তু সেটা না বাস্তব না। বাংলার মতো মাটিতে সেটা তো আরো বাস্তব না। একদম একদম। ফলে যে সংখ্যাটায় মানে যে সংখ্যাগুলো বা যে ঘটনাগুলো আমাদের কাছে এসছে তা দুর্ভাগ্যজনক, না হলেই ভালো হতো। কিন্তু আমরা যখন গোটাটার হিসেব করি তখন তো আমরা একটা শতাংশের হিসেব করি। মানে এত বড় একখানা নির্বাচন, এতগুলো বুথ নিয়ে বা এতগুলি কেন্দ্র নিয়ে, সেই তুলনায় অতীতের সঙ্গে যদি আমরা নির্বাচনের তুলনা করি, যতগুলো ঘটনা ঘটতো সেই তুলনায় এবার যা ঘটেছে তার নিতান্তই নগণ্য। দেখুন এটা, এবং একটা কথা, এটা শুধু আমি বলছি না, এটা বলছেন স্বয়ং জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার বলছে, বিজেপি বা বিরোধী দলগুলোও বলছে, মানে যাদের সার্টিফিকেট সব থেকে বড় কথা তারা বলছে। কিন্তু তুমি যে কেন্দ্রটার কথা বলে আমার কাছে এলে যে প্রশ্ন করার সময়, সেটা হচ্ছে কি কুমারগঞ্জ, দিনাজপুরের। এই কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের যিনি ভারতীয় জনতা পার্টির এবারের প্রার্থী, সেই শুভেন্দু সরকারের ওপরে যে ঘটনাটা ঘটেছে, আমার মনে হয় দুটি ঘটনা। এই একটি ঘটনা, আর একটি হচ্ছে গিয়ে খয়রাসোল বীরভূমের ঘটনা, দুবরাজপুর এলাকার। এই দুটো ঘটনা হচ্ছে গিয়ে প্রথম দফার নির্বাচনের হিংসার একদম পোস্টার ইমেজ আমরা বলতে পারি। প্রথম ঘটনাটাতে আমরা কি দেখলাম? প্রথম ঘটনাটা কিন্তু রীতিমতন চমকে দেওয়ার, সত্যি চমকে দেওয়ার মতো একদম। সেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার, তার দাবি তার এজেন্টদের, বিজেপির যে পোলিং এজেন্ট, তাদেরকে বুথে বসতে দেওয়া হচ্ছে। দেখো এই অভিযোগটা না আমাদের দেশে বা আমাদের রাজ্যের নির্বাচনে খুব চেনা একটা অভিযোগ। তা যারা বসতে দিচ্ছিলেন না বলে তার অভিযোগ, অর্থাৎ তৃণমূলের যেসব নেতাকর্মীরা, উনি তাদেরকে তাড়া করেন। এর খানিকক্ষণ বাদে শোনা যায় যে তিনি প্রহৃত হয়েছেন, মার খেয়েছেন তৃণমূলের হাতে। এবং শোনা যায় শুধু নয়, তারপরে সেই ছবিও আসে যেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একরকম তাকে গার্ড করে পালিয়ে যেতে চাইছে, যাতে না তৃণমূলের, মানে দাবি আর কি, তথাকথিত তৃণমূলের নেতাকর্মী বলে যাদেরকে ওরা দাবি করছেন, তাদের তারার মুখে। এবং আমরা ছবিতে কি দেখলাম, যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাকে জাপটে ধরে আটকাতে চাইছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের হাতের ওপর দিয়ে উঠে এসে সেই বিজেপি প্রার্থীকে একদম কিল ঘুষি ভীষণভাবে নিগ্রহ করা হয়। মানে এই চিত্র আমরা এর আগেও দেখেছি, কিন্তু আজকেও দেখতে হলো। এবং এইটাকে আমরা বলা যেতে পারে যে এরকম চিত্র হয়তো সব জায়গায় দেখা যায়নি, কিন্তু এই চিত্র অল্প জায়গায় দেখা গেছে, কিন্তু দেখা গিয়েছে। আবার তার সঙ্গে এই দৃশ্যটা কিন্তু অত্যন্ত মানে কপালে ভাঁজ ফেলার মতন। অবশ্যই একদম অবশ্যই। এবং আমরা এটাও বলে রাখি যে অগ্নিমিত্রা পলের গাড়ি ভাঙচুর হয়েছে। ঠিক আছে, মানে আমি ঠিক আছে বলছি মিনস, মানে আমি বলতে চাইছি যে হয়েছে, কিন্তু আমি বলবো তার চেয়েও বড় ঘটনা দুবরাজপুরের ঘটনা, যেটা আমি তোমায় বলছিলাম। দুবরাজপুরে অভিযোগ তৃণমূল কর্মীদের যে ইভিএমে তারা তৃণমূলকে ভোট দিলে সেই ভোটটা গিয়ে পড়ছে বিজেপিতে। তাদের দাবি যে এই অভিযোগ তারা দীর্ঘক্ষণ জানানোর পরেও কাজ না হওয়ায় তারা কেন্দ্রীয় বাহিনীর ওপর ইট ছুটতে শুরু করে বা আঘাত হানতে শুরু করে। সেই সময় আমরা কি দেখি, সশস্ত্র নিরাপত্তা রক্ষী অর্থাৎ আমাদের উর্দিধারী জওয়ান, পুলিশ অফিসার, তারা কিন্তু তাদের সার্ভিস রিভলভার বার করে তাদের গুলি চালাতে হয়। এবং তারপরে তাদের বলতে শোনা যায় যে বরাত জোরে বেঁচে গেছি। আমি বলতে চাইছি গণতন্ত্রের যে শ্রেষ্ঠ উৎসব নির্বাচন, তার জন্য এই দৃশ্যগুলো খুব বেমানান। তবে অবশ্যই আবারও বলবো, অতীতের নির্বাচনে যে সংখ্যক এই ধরনের অনভিপ্রেত দৃশ্য চোখের সামনে আসতো, সেই তুলনায় এবারে যা আসছে তা অনেক কম, এটাই আসার কথা। আর একটা কথা এর সঙ্গে যোগ করে দিই, যেটা হচ্ছে যে নওদায় আমরা সকালবেলার দিকে দেখেছিলাম যে হুমায়ুন কবিরের সঙ্গে একটা ধস্তাধস্তি হয়েছিল, সেই জায়গাটা একটা, এবং হুমায়ুন কবিরকেও সেখানে অনেক কটু কথা বলতে শোনা যায় ইত্যাদি, উত্তেজনা, গো ব্যাক স্লোগান দেয়।
তবে মোটের ওপর যেটা আমাদের মানে যে প্রাণহানির ঘটনা কোনোভাবেই ঘটেনি, না, যেগুলো টুকটাক খবর এসে সেগুলো কিন্তু হিংসার প্রাণহানি এরকম না, সেগুলো একদমই বলার মতো নয়। ভোট দিয়ে বাড়িতে ফেরার পরে অসুস্থ হয়ে মারা গিয়েছেন, মানে ওগুলো তো এইরকম ভোটের সঙ্গে। তবে এই যে তুমি প্রথমে যেটা বলছিলে যে জ্ঞানেশ কুমার যে প্রথম দিন থেকে যেটা বলছিল যে ভয়মুক্ত আমরা একটা পরিবেশ তৈরি করব যেখানে মানুষ ভোটটা দেবে, এবং অনেক আগের থেকে তোমার হচ্ছে কেন্দ্র বাহিনীকে পাঠিয়ে দেওয়া, প্রায় নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে 2 লক্ষের বেশি কেন্দ্র বাহিনী, এইটা কতটা মানে মানুষকে আশ্বস্ত করেছে বলে মনে হয়? দেখো, আজকে যে ভোটের ছবি আমরা পেলাম তাতে কিন্তু বলতে হবে এটা অনেকটাই আশ্বস্ত করতে পেরেছে, বহুলাংশেই পেরেছে। দেখো, 100% আমাদের দেশে আমাদের রাজ্যে হওয়া সম্ভব নয় অবশ্যই, কিন্তু বহুলাংশেই পেরেছে। আজকে কিন্তু সেইভাবে কোনো দলের পক্ষ থেকেই রিগিং, বুথ জাম ইত্যাদির অভিযোগ আসেনি এখনো পর্যন্ত। এই যে আমরা আলোচনা করছি, এখন বাজলো হচ্ছে 7:36, এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের তরফ থেকেও এই ধরনের কোনো ইনফরমেশন পাওয়া যায়নি, বা পুনর্নির্বাচন হবে বা রিপোল হবে, যদিও সেইগুলো বলার সময় এখনো পেরিয়ে যায়নি। আজকে রাতেও বলা যেতে পারে, আগামীকালও বলা যেতে পারে, কিন্তু এখনো অবধি সেরকম কোনো খবর নেই। কমিশন মোটের উপর সবসময় তৎপর ছিল, খবরগুলোতে। এর মধ্যে একখানা খুব মজার ঘটনা যেটা পিংলায় হয়েছে। পিংলাতে মানে মজার ঘটনা, আবার একই সঙ্গে খুব মানে সিরিয়াস ব্যাপার। সেটা হচ্ছে গিয়ে পিংলায় দেখা যায় যে ওখানকার যে 9 নম্বর বুথ, সেখানকার প্রিজাইডিং অফিসার তার যাবতীয় পোলিং অফিসারদেরকে নিয়ে একটা সময় মধ্যাহ্ন ভোজন করবেন বলে বেরিয়ে পড়েন। তখন ওই বুথে কেবলমাত্র নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। এরপর নিরাপত্তা রক্ষীরা যখন তাদের ফোন করেন তখন তারা জানান যে আমরা এখন খেতে বেরিয়েছি, আমাদের আসতে সময় লাগবে। আমরা হাসছি বটে, কিন্তু এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং নির্বাচন কমিশন কিন্তু তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে। জেলা শাসক তথা ওই জেলার যিনি ডিইও তিনি নিজে ওইখানে গিয়েছেন এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সো মোটের ওপর এটা বলতে হবে যে নির্বাচন কমিশন কিন্তু মানে আজকের প্রথম দফার ভোটে তারা যা দাবি করেছিলেন করবেন বলে তার অনেকটাই তারা করতে সমর্থ হয়েছে। এবং দেখো আমরা প্রথমে যে আলোচনাটা শুরু করলাম হচ্ছে ভোট শতাংশ নিয়ে, যেটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমি একটু আমাদের দর্শকদের বলে দিই, মানে আমরা যতক্ষণ পর্যন্ত ভোট শতাংশ হাতে পেয়েছি, আমরা একটু মোটামুটি জেলা ধরে বলি যদি, যেটা হচ্ছে কোচবিহার 92%, আলিপুরদুয়ার 88%, জলপাইগুড়ি 91%, কালিম্পং 81, দার্জিলিং 86, উত্তর দিনাজপুর 89, দক্ষিণ দিনাজপুর 93, মালদা 89, মুর্শিদাবাদ 91, পূর্ব মেদিনীপুর 88, পশ্চিম মেদিনীপুর 90, ঝাড়গ্রাম 90, পুরুলিয়া 87, বাঁকুড়া 89, পশ্চিম বর্ধমান 86, বীরভূম 91। মানে তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা জেলাতেই একদম 90 থেকে 89 এই জায়গায় ঘোরাঘুরি করছে। এইখানে একটা কথা যেটা আমরা প্রথম আলোচনা করেছি, সেটা একটু ডিটেল যদি আলোচনা করা যায়, যে বিজেপি মনে করছে যে এই জায়গাগুলোতে হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে। এইটা মানে মানে এই যে মানে এই পার্সেন্টেজটা যে আগামী যে আমরা 4 মেতে দেখব যে কোন দিকে যাচ্ছে, মানে এটা তো প্রথম দফা, দ্বিতীয় দফার আর কীরকম হয়, তো হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে, এইটা কিভাবে দেখছো? দেখো সোমনাথ, প্রথমেই আমি বলবো বিজেপি একটা রাজনৈতিক দল, তার যা কিছু মনে করার অধিকার আছে অবশ্যই, কিন্তু আমি একজন সাংবাদিক হিসেবে বস্তুনিষ্ঠভাবে যদি দেখি, আমি গণৎকার নই, আমি ভোটিং পার্সেন্টেজ দেখে হিন্দু কনসলিডেশন হচ্ছে কিনা এটা বোঝার জন্য যতটা বুদ্ধি লাগে সেটা বিজেপির নেতাদের থাকতে পারে, আমার অতটা বুদ্ধি নেই। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে গোড়াতে তুমি যখন শুরু করলে তুমি বললে যে বেনজির একখানা ভোটিং পার্সেন্টেজ হয়েছে, টার্ন আউট হয়েছে, যেটা আমরা বিকেল 5টা অবধি জানি 90% হয়ে গিয়েছিল, অর্থাৎ এটা অনুমান করাই যায় 6টা সাড়ে 6টার মধ্যে সেটা 90-এর চেয়ে আরও বাড়বে, বই কমবে না। কিন্তু এটা ঠিক, এটা এখনো পর্যন্ত একদম রেকর্ড পার্সেন্টেজ। কিন্তু আমি তোমাকে বলবো এর মধ্যেও না একটা অন্য অঙ্ক আছে। প্রথমে আমি তোমায় বলি যে মাথায় রেখো, এবারে কিন্তু এসআইআর হওয়ার ফলে পশ্চিমবঙ্গের যে মোট ভোটার, যে সমগ্র নির্বাচক, তাদের সংখ্যা কিন্তু অনেকটা কমে গিয়েছে। আমরা জানি প্রায় 91 লক্ষ নাম বাদ গিয়েছে একদম। এর মধ্যে মৃত, শিফটেড, ডাবল এন্ট্রি এবং জীবিত, অথবা মানে সবাইকে নিয়ে আর কি।
এই যে লোক সংখ্যাটা বা এই যে ভোটার সংখ্যাটা কমে গিয়েছে, ফলে আমাদের যে টোটাল ইলেকটরেট, মোট যে ভোটার, মানে এই যে আজকে 152টা যে কেন্দ্রে নির্বাচন হলো, এই কেন্দ্রে 2021 সালে যতজন ভোটার ছিলেন তার তুলনায় 2026 সালে অনেক কম ভোটার ভোট দিয়েছেন। ফলে এই পার্সেন্টেজটা কিন্তু ওই কম সংখ্যক ভোটার, যেটা এই এসআইআর পরবর্তী যে ভোটার তালিকা তার 90%, যেটা আগের বারের সঙ্গে তুলনা করলে কিন্তু অনেকটাই কম। আমি আর একটা জিনিস তোমায় বলবো, তুমি যদি পার্সেন্টেজে যাও, আমি একটুখানি দেখছিলাম যে 2011 সালের যে বিধানসভা নির্বাচন, তাতে পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট ভোট পড়েছিল? 84.33%। এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, এইটা কারণ এটাও একটা পালা বদলের, এই জন্যই তোমার কাছে আসছি। 84.33 পালা বদল বললে 2016 কোনো পালা বদল হয়নি, 82.66। এবং এখানে তোমাকে বলি যেটা, যেখানে মোদির হাওয়া কিন্তু এখানে কাজ করছে। 2014 সালে সবে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছে, 2016 মোদির হাওয়াটা কাজ করছে, সেই জায়গাও কিন্তু 82% ভোট পড়েছে। 82.66, 82.5-এর বেশি, 82.5 বেশি। 2021 গত নির্বাচন, তাতেও কিন্তু এই যে বিজেপি 77টি আসন পেয়েছে, এই সব কিছুর পরেও কিন্তু 81.56% ভোট পড়েছে। এবং এখানেও আরেকটা কথা বলার, যে 2021-এ কিন্তু এনআরসি জুজু বলে, মানে যে এনআরসি যেটা এনআরসির ভয় ছিল, সেটা নিয়ে রাজনীতি ছিল, সেই জায়গাটা কিন্তু এখানেও ছিল। এইবার তুমি দেখো, এই যে 2011, 16, 21 এগুলো কিন্তু ওই বড় সংখ্যক যে ভোটার, এসআইআর পূর্ববর্তী যে ভোটার, সেই সংখ্যক ভোটারদের মধ্যে 84%, 82%, 81% এগুলো ছিল টার্ন আউট। 2026-এ টোটাল ভোটারের সংখ্যা কিন্তু অনেকটা কমে গিয়েছে, তারপরে 90%। 2011, 16, 21-এ মৃত ভোটার ছিল, স্থানান্তরিত ভোটার ছিল, সেগুলো সব বাদ গেছে 2026-এ। এক্স্যাক্টলি। ফলে 2026-এ এই যে প্রথম দফায় 90% ভোট পড়েছে, নিঃসন্দেহে শতাংশের বিচারে এটা এখনো পর্যন্ত রেকর্ড। কিন্তু ব্যাপারটা তো তোমায় যদি তুমি সংখ্যায় দেখো, আমার দৃঢ় ধারণা না, এটাই মানে অঙ্ক তাই বলছে, এটা কিন্তু সংখ্যার বিচারে বিরাট বড় এদিক ওদিক হয়ে যাবে না। ফলে এটাও আমাদের মাথায় রাখা দরকার। এবার আসি, তুমি যেটা বলছিলে যে এই যে ভোট পড়ছে এটা হিন্দু কনসলিডেট হচ্ছে কিনা, আমি বললাম এটা সত্যিই বলা মুশকিল। তার কারণ দেখো, একটু আগেই আমরা যে আলোচনাটা করছিলাম, এটা না প্রত্যেকটি রাজনৈতিক দল, মানে এক্ষেত্রে মূলত দুটি যুযুধান দল, বিজেপি এবং তৃণমূল, তারা নিজেদের মতন করে ব্যাপারটাকে দেখছে। তোমাকে একটু করিয়ে মানে থামিয়ে আমি শুভেন্দু অধিকারী জাস্ট কোর্টটা বলেছি, তাহলে তোমার বলতে আরও সুবিধা হবে। শুভেন্দু অধিকারী দাবি করছেন, মানে ঠিক বেলা 12টার সময় বলছেন যে বেলা 12টার মধ্যে 60% ভোট পড়ে গেছে, যা অভূতপূর্ব, এবং বলছেন হিন্দুরা এবং মহিলারা একজোট হয়ে ভোট দিচ্ছেন। আমি কখনো দেখিনি বেলা 12টার মধ্যে 60% ভোট পড়ে যেতে। বেঙ্গালুরু, কর্ণাটক থেকে মানুষ এসে ভোট দিচ্ছেন। এই জায়গাটা যেটা আমি তোমায় বলছিলাম, এবার তুমি বলো যেটা কি বলছিলে। না, মানে এটাই আমার বক্তব্য, যে মানুষ যে দেখো, আমরা যে কথা বলছিলাম, আমি সঞ্জয়ের কথা বলছিলাম, তুমি তোমার পরিচিত যিনি আইটি সেক্টরে কাজ করে তার কথা বলছিল, শুভেন্দু অধিকারী যা বলছে, দেখো প্রত্যেকের ভাষ্যই কিন্তু মিলে যাচ্ছে। এবার প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে এই যে বিপুল সংখ্যক মানুষ বাইরে থেকে এসে ভোট দিচ্ছেন, বা পার্সেন্টেজ ওয়াইজ আমরা বলছি 90%-এর বেশি ভোট পড়বে, এই ভোটটা যাচ্ছে কার পক্ষে? এটাই হচ্ছে বড় প্রশ্ন। এখন এটা বড় প্রশ্ন, এবং এই প্রশ্নটা খুব সঙ্গত প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর একমাত্র ইভিএম গুলোর মধ্যে রয়েছে। আমরা শুধু যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এটা কোন দিকে যাচ্ছে তা একটু অনুমান করতে পারি। আচ্ছা নির্ণয়, একটা জিনিস দেখো, মানে 152টা আসনে ভোট হয়েছে। আমরা যদি 2021-এর নিরিখে দেখি, এই 152টার মধ্যে বিজেপি পেয়েছিল 59টা, ঠিক আছে, 92টা পেয়েছিল। আর উত্তরবঙ্গ যদি দেখি, কেন উত্তরবঙ্গ, এটা একটা ন্যারেটিভ হচ্ছে যে উত্তরবঙ্গে তো বিজেপির ক্ষমতার মধ্যে, এখানেও তো একটা অ্যান্টি ইনকামবেন্সি বিজেপির দিকে রয়েছে, যেটা মানে তৃণমূল বা শাসক দলের দিকে গোটা বাংলার মধ্যে রয়েছে। কিন্তু বিজেপি 2014-এর পর থেকে পুরো টানা বিজেপির হাতেই মোটামুটি উত্তরবঙ্গটা একটা রয়েছে, সেখানে একটা অ্যান্টি ইনকামবেন্সি হয়েছে। সেখানে যদি দেখা যায় যে 30টা আসন 2021-এ পেয়েছিল, আউট অফ 54টা সিট, আর আউট অফ 54টা আসনে, আর 23টা পেয়েছিল। এই যে আগে প্রথমে যদি উত্তরবঙ্গটা আলোচনা করে, কারণ উত্তরবঙ্গে সব থেকে হচ্ছে চা শ্রমিকদের একটা ইস্যু রয়েছে। উত্তরবঙ্গে এখনও পর্যন্ত এইমস হয়নি,
যেটা নিয়ে বারবার এই ভোট এলেই একটা ওঠে, উত্তরবঙ্গে এইমস কেন হয়নি, মানে কেন উত্তরবঙ্গের মানুষ কেন দক্ষিণবঙ্গে বা কলকাতায় এসে তার স্বাস্থ্য পরিষেবা হোক, কোনো শিক্ষা দীক্ষার বিষয় হোক, সব কিছু দিক থেকেই তাকে আসতে হবে। এই যে উত্তরবঙ্গের বঞ্চনার বিষয়টা রয়েছে, আর এই পুরো বিষয়টার হাওয়াটাই কিন্তু বিজেপির এগেনস্টে যাওয়ার কথা এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তোমার কি মনে হয়? দেখো, আমার কি মনে হয় সেটাতে আসবো, কিন্তু শুরু করব। আমি জাস্ট এই আলোচনায় বসার আগেই দেখছিলাম তৃণমূলের উত্তরবঙ্গের অন্যতম নেতা গৌতম দেব, তিনি বলছেন যে উত্তরবঙ্গে এবার বিজেপির বিরুদ্ধে ভোট পড়বে। তার কারণ, উনি প্রথমে কথাটা খুব সুন্দরভাবে বলেছেন, উত্তরবঙ্গে এবার প্রতিষ্ঠান বিরোধী ভোট হবে। এবার কথাটা শুনলেই কারোর মনে হতে পারে, যখন তৃণমূলের নেতা বলছেন রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী ভোট, ক্ষমতা রয়েছে, তার উল্টোটা হল। ফলে উনি বলতে চাইছেন, তারপরে উনি ভেঙে ব্যাখ্যা করলেন যে দেখুন, আমি নিজে উত্তরবঙ্গ নিয়ে ব্যস্ত, আমি আপাতত উত্তরবঙ্গের খবরটাই দিচ্ছি। উত্তরবঙ্গে কিন্তু এবার ব্যাপকভাবে আসন কমবে বিজেপির। এখন দেখো, উনি তৃণমূলের নেতা, উনি তো বলবেনই বিজেপির আসন কমবে, কিন্তু মাথায় রাখতে হবে যে বিজেপি পশ্চিমবঙ্গে যে তাদের ফুটহোল্ড, সেটা কিন্তু উত্তরবঙ্গই তাদের প্রথম সেই পা রাখার জমি দিয়েছিল। পরে জঙ্গলমহলের একটা বিস্তীর্ণ অংশে জনজাতিদের মধ্যে বিজেপির একটা বেস তৈরি হয়। এবার একদিকে তুমি যেটা বলছো যে অ্যান্টি ইনকামবেন্সি, আমি না মনে করি যে উত্তরবঙ্গে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বিজেপির বিরুদ্ধে চলবে। এই কথাটা একদিক থেকে বলতে গেলে এই কথাটাতে কিন্তু খুব কিছু জোর নেই। তার কারণ প্রতিষ্ঠান হতে গেলে না শুধু এমএলএ বা এমপি জিতলে প্রতিষ্ঠান হয় না। একদম ঠিক। যদি তুমি দেশের নিরিখে প্রতিষ্ঠান ভাবো তাহলে কেন্দ্রীয় সরকার, রাজ্যের নিরিখে প্রতিষ্ঠান ভাবো তাহলে রাজ্যের সরকার, আর যদি তুমি আঞ্চলিক স্তরে অর্থাৎ পঞ্চায়েত পুরসভার ভোট দেখো তাহলে পুরো ভোট, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সেইগুলো প্রতিষ্ঠান। ফলে বিধানসভা ভোটে প্রতিষ্ঠান বিরোধী হওয়া যেরমভাবে উনি বলছেন, আমার মনে হয় না ব্যাপারটা ওরমভাবে হবে। তবে হ্যাঁ, যেটা একটা হতে পারে সেটা হচ্ছে, দেখো, মানুষ তো অভিজ্ঞতা থেকেই সিদ্ধান্ত নেয়। মানে তুমি যদি দেখো 2016 বিধানসভা নির্বাচনে তো বলার মতন কোনো ফলাফল বিজেপি পশ্চিমবঙ্গে করেনি। অবশ্যই 2019 লোকসভা ভোটে বিজেপি একটা উল্লেখযোগ্য আসন পেল পশ্চিমবঙ্গে। 2021 বিধানসভায় তারা 3 থেকে 77 হলো। এই গোটাটাই কিন্তু হলো প্রধানত উত্তরবঙ্গের ঘাড়ে চড়ে, হাত ধরে। এইবার উত্তরবঙ্গের মানুষ এই যে 19 সাল থেকে বিজেপিকে লোকসভা ভোটে, বিধানসভা ভোটে ভোট দিয়ে আসছেন, যেখানে কেন্দ্রে রয়েছে আবার বিজেপি রয়েছে, তারা কি পেলেন, তারা যদি এইভাবে হিসেবটা করেন। তার কারণ দেখো, যারা পার্টিজান অর্থাৎ যারা নির্দিষ্ট কোনো দল করে তাদের কথা আলাদা, তারা একটা মিশন নিয়ে বা একটা মতাদর্শ নিয়ে, একটা ভাবাবেগ নিয়ে চলে। সাধারণ মানুষ, কিন্তু যারা সাধারণ ভোটার, তাদের ভোটটাই তো নির্ণায়ক, তাদের ভোটটাই তো ঠিক করে দেয় কে ক্ষমতায় যাবে কে যাবে না। পার্টিজান লোকেদের ভোট কিন্তু ঠিক করে না। সেই সাধারণ মানুষ তারা যদি এখন ভাবেন যে আমরা এই যে নাগারে বিজেপিকে ভোট দিয়ে আসছি, দিয়ে আমরা কি পেলাম, এখন এখানে কিন্তু আমার একটা প্রশ্ন আছে। যদি বিজেপি নেতৃত্ব উত্তরবঙ্গের সেই সব মানুষদের মনে এই ভরসা তৈরি করে দিতে পারে এবার, যে এবারে কিন্তু আপনারা ভোট দিচ্ছেন, রাজ্যে পরিবর্তন হবে এবং ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে তৈরি, যেটা আমরা হয়তো করে উঠতে পারিনি, সেটা হচ্ছে আমার রাজ্যের প্রতিবন্ধকতা কাজ করেছে, সেটা ডবল ইঞ্জিন। এইটা যদি তারা কনভিন্সড হয়ে থাকেন, তাহলে আমার মনে হয় না বিজেপির আসন কমার কোনো কারণ রয়েছে উত্তরবঙ্গে। কিন্তু প্রশ্নটা হচ্ছে গিয়ে, এটা কি তারা কনভিন্স করতে পেরেছেন? যদি না পেরে থাকেন, তাহলে কিন্তু ওই যে উত্তরবঙ্গের জনগণ, ভোটার বিজেপিকে পদ্মফুল চিহ্নে বিপুল সংখ্যকভাবে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছেন, তারা কিন্তু এবার সরে আসতে পারেন। এইটাই হচ্ছে আমার ব্যাখ্যা। দেখো, আমরা উত্তরবঙ্গ নিয়ে আলোচনা করছি, উত্তরবঙ্গ থেকে যদি একটু নিচে আসি, উত্তরবঙ্গের মধ্যে যেটা আরেকটা আলোচনার বিষয় হচ্ছে মালদা আর মুর্শিদাবাদ। মানে মালদা মুর্শিদাবাদ কেন ইম্পর্টেন্ট, এবারের এসআইআরের সব থেকে যদি ভোট বাদ যাওয়ার জায়গা থাকে সেটা হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ, এবং এ নিয়ে বারবার বিভিন্নভাবে চর্চা হয়েছে। তা এবারে যে ভোটটা হলো সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 90% মতো করেই ভোট পড়েছে দুটো জেলাতে, কিন্তু মালদা মুর্শিদাবাদে আজকে সারাদিনে মানে ওই রকমভাবে একদম মারকাটারি ঘটনাও সেভাবে দেখা যায়নি। তা কি মনে হচ্ছে মালদা মুর্শিদাবাদের রায় কোন দিকে যেতে পারে তোমার মনে হয়? খুব পার্টিনেন্ট প্রশ্ন, আমি আবার বলবো সোমনাথ। তার কারণ মালদা মুর্শিদাবাদ তুমি বলেই দিলে
যে এসআইআর এর পদ্ধতিতে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ যাওয়া রাজ্যের টোটাল যে নামের সংখ্যা তার সিংহভাগ ছিল এই দুটি জেলা, এই দুটি জেলা থেকে একদম। এবং মাথায় রাখতে হবে এর মধ্যে মুর্শিদাবাদ জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের এমন একটি জেলা যে জেলায় অধিকাংশ বসবাসী তারা সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ভুক্ত। অর্থাৎ এই দুটো জেলায় যে আজকে প্রথম দফার নির্বাচনের দিন বিরাট কোনো ঘটনা ঘটেনি, এটা আবারও নির্বাচন কমিশনের সাফল্যকেই মানে অকুণ্ঠভাবে তবে আবার বলছি যে বিক্ষিপ্ত ঘটনাগুলোকে বাদ দিয়ে আমরা কিন্তু আমি বিক্ষিপ্ত ঘটনায় আসছি, কিন্তু তোমায় মাথায় রাখতে হবে এই দুটি জেলার মধ্যে মোথাবাড়ি আছে, যে মোথাবাড়ি গোটা রাজ্যের মাথা হেট করে দিয়েছে। আজকে সেই মাত্রায় যদি তুমি মোথাবাড়ির ঘটনা মাথায় রাখো, মোথাবাড়ির ঘটনা যখন ঘটেছে তখনও কিন্তু এ রাজ্যের আইন শৃঙ্খলার ভার চলে গিয়েছে নির্বাচন কমিশনের হাতে। অর্থাৎ সেদিন নির্বাচন কমিশনের আওতাভুক্ত প্রশাসন যে মোথাবাড়ির ঘটনাকে সেইভাবে দমাতে বা নিয়ন্ত্রণ করতে পারেনি, সেই নির্বাচন কমিশনের হাতে থাকা প্রশাসনই কিন্তু আজকে এই দুটি জেলায় বড় কোনো ঘটনা ঘটতে না দিয়ে নির্বাচনটাকে সুসম্পন্ন করতে পেরেছে। বেলডাঙ্গার মতো ঘটনার আমরা দেখেছি, অবশ্যই তার আগে ঘটেছে। এইবার আমি আসছি, দেখো তুমি বলছিলে কিছু ছোট ঘটনা, অবশ্যই আজকে সকালবেলায় এক্ষেত্রে বলা খুব জরুরি। অধীর চৌধুরী বহরমপুর কেন্দ্র থেকে লড়ছেন, অধীর চৌধুরী কংগ্রেসের প্রার্থী। অধীর চৌধুরী সকালবেলায়, সকাল নয় আমি বলবো বেলা 12টা নাগাদ এইরকম সময় আমি দেখছিলাম, অধীরবাবু বলছেন এখনো পর্যন্ত যা নির্বাচন হচ্ছে, যেরকমভাবে ভোট হচ্ছে তাতে আমি অত্যন্ত খুশি, এবং ইলেকশন কমিশনকে তিনি বলছেন যে যথেষ্ট প্রশংসা করার মতন কাজ তারা করছেন। অথচ পরের দিকে গিয়ে দেখা গেল যে অধীরবাবু বলছেন কোনো একটি বা নির্দিষ্ট দুটি বুথে খুব স্লো পোলিং হচ্ছে, এবং তারপরে যেটা জানা গেল যে ওনার এক এজেন্টকে তিনি বাড়িতে যখন যাচ্ছিলেন তাকে প্রথমে ভয় দেখানো হয়, তারপর মারধর করা হয়, তিনি তার বাড়িতে যান। এই ধরনের ঘটনা ঘটেছে, এবং অধীরবাবুর অভিযোগ সরাসরি তৃণমূল আশ্রিত তথাকথিত সমাজবিরোধীদের বিরুদ্ধে। কিন্তু আমি বলবো যে এই যে দুটি জেলা, এই দুটি জেলা এক তো সীমান্ত লাগোয়া জেলা। তুমি যদি দেখো মুর্শিদাবাদে আগেরবার অধিকাংশ আসনই জিতেছিল তৃণমূল, আর তৃণমূল যে কটা জেতেনি সেগুলো সব জিতেছিল বিজেপি, বাকি যা পড়েছিল। মালদাতেও তাই, মালদাতে কিন্তু বিজেপির একটা খুব উল্লেখযোগ্য এমপি সিটও রয়েছে। একদমই। ফলে এই যে দুটো জেলা, আমার ধারণা এই দুটো জেলায় এইবারে যে এসআইআরের নাম বাদ যাওয়া, এটা খুব প্রকটভাবে প্রভাব ফেলবে এই দুই জেলার ফলাফলে। আবার আরেক দিক থেকে এই দুই জেলাতে কিন্তু কোনো রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি, তৃণমূল বা কংগ্রেস তারা কিন্তু উল্লেখযোগ্যভাবে আজকের ভোট নিয়ে কোনো অভিযোগ জানায়নি। ফলে ধরে নেওয়া যাচ্ছে তিনটি দলই যে একটা ফেয়ার প্লে হয়েছে বলে দাবি করছেন। ফলে যে রেজাল্টই 4 তারিখ আসুক, আশা করব তারা প্রত্যেকে হাসি মুখে মেনে নেবে। এবং অধীর রঞ্জন চৌধুরী যখন গতবার লোকসভাতে আমরা দেখেছি যে তিনি বারবার অভিযোগ করেছেন যে ভোট কাটাকাটি ইউসুফ পাঠানের বিরুদ্ধে, এবং যত দোষ সব গিয়ে হুমায়ুন কবিরের এতে পড়েছে, হুমায়ুন কবির এবং ববি হাকিম যারা ওই গোটা জায়গাটাকে কমিউনালাইজ করেছিল, কাটাকাটি করা হয়েছে একদম। এবারে কিন্তু সেই অভিযোগ কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর মুখে আসেনি। মানে অধীর রঞ্জন, তার একটা কারণ আছে সোমনাথ। তুমি যদি দেখো অধীরবাবু যে লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন, সেই লোকসভা কেন্দ্রের আওতাভুক্ত যে 7টি বিধানসভা, তার মধ্যে হিন্দু মুসলিম জনবিন্যাস যদি দেখো, সেখানে কিন্তু মুসলমানরা একটা বিরাট বড় রোল। বহরমপুরটা তার একদম শুধু বহরমপুরে নিজের একদম গড় বলা যেতে পারে। এক গড় না, গড় তার পুরোটাই ছিল, গোটা জেলাটাই অধীর চৌধুরীর গড়। কিন্তু আমি বলতে চাইছি হিন্দু মুসলিম জনবিন্যাসটা বহরমপুর লোকসভার ক্ষেত্রে যতটা গুরুত্বপূর্ণ বা যতটা ম্যাটার করে, বহরমপুর বিধানসভায় যেখানে এবার অধীরবাবু প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে কিন্তু মুসলিম হিন্দু জনবিন্যাসটা সেইভাবে আর প্রাসঙ্গিক নয়। ফলে ওইটা এবারে এমনিতেই হওয়ার কথা না। এবং এবারে কিন্তু অধীরবাবুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী, তিনিও একজন হিন্দু। এবং আরেকটা কথা বলি, মানে এর আগেও হুমায়ুন কবির একটা কথা বলেছিলেন, বেশ ইন্টারেস্টিং, যে আমি মুর্শিদাবাদের সবকটা বিধানসভার মানে দিতে পারি, শুধু বহরমপুর ছাড়া অধীর রঞ্জন চৌধুরীকে তিনি হারাতে পারবেন না, এরকম একটা কথা তিনি বলেছিলেন। অর্থাৎ বহরমপুরটা অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রে অনেকটা স্ট্রং পয়েন্ট হতে পারে, আর যেখানে তিনি এমন কোনো অভিযোগ বা এমন কোনো ভাবে নিশ্চয়ই তিনি দীর্ঘদিনের ওই কেন্দ্রের জনপ্রতিনিধি। তিনি প্রথম মাথায় রাখতে হবে
অধীর চৌধুরী কিন্তু তার মানে পরিষদীয় রাজনীতি জীবন শুরু করেন বিধায়ক হয়েই। মুর্শিদাবাদের নবগ্রাম কেন্দ্র থেকে তিনি তখন লড়েছিলেন কংগ্রেসের টিকিটে, এবং তিনি তখন ফেরার ছিলেন। তিনি এলাকায় থেকে প্রচার করতে পারেননি, তার বিরুদ্ধে মামলা ছিল। তখন তিনি ওই ক্যাসেটে তার বক্তব্য রেকর্ড করে তার এলাকায় গাছে মাইক লাগিয়ে বা ওই চোঙা লাগিয়ে তার বক্তব্য প্রচার হতো। ফলে অধীরবাবু সেইবারে বিধানসভা দিয়ে তার পরিষদীয় রাজনীতির যাত্রা শুরু করেছিলেন। তারপরেই মানে তার টার্ম শেষ হওয়ার আগেই কংগ্রেস তাকে লোকসভায় ওই আসন থেকে দাঁড় করায়, এবং তারপর থেকে তিনি নাগারে লোকসভায় জিতে আসছিলেন। এই 2024-এ তাকে লোকসভায় পরাজিত হতে হয়, আর এরপর তিনি আবার বিধানসভায় দ্বিতীয়বারের জন্য। ফলে অধীরবাবু অবশ্যই অত্যন্ত একজন মানে আমি বলবো যে টাফ ক্যান্ডিডেট তৃণমূলের ক্যান্ডিডেটের সামনে, এবং পোর খাওয়া তিনি ওই জায়গাটা তার হাতের তালুর মতন চেনা। আর এর সঙ্গে সঙ্গে যেটা আরেকটা নাম চলে আসে সেটা হচ্ছে দিলীপ ঘোষের, যে খড়গপুর সদরে তিনি দাঁড়াচ্ছেন, এবং তার কাছে এটাও কিন্তু চেনা জায়গা। কেননা লোকসভার সময় এই অভিযোগই উঠেছিল তাকে বহিরাগত করে দেওয়া হয়েছিল, তাকে এমন একটা জায়গায় পাঠানো হয়েছিল যেখান থেকে তার জেতার আশা ছিল না বলে তিনি দাবি করেছেন, কিন্তু জোর করে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন তার সেই ঘরের জায়গায় তিনি ফিরে এসেছেন। মানে এটাও কতটা মানে তার কাছে মনে হচ্ছে যে স্বস্তির জায়গা হতে পারে? না, ডেফিনেটলি স্বস্তির। আমি শুধু বলবো তিনি মনে করেছিলেন না, যেটা লোকসভা ভোটে কী হয়েছিল সেটা এখন মানে এটা ওপেন সিক্রেট, সবাই জানে, যে দিলীপ বাবুকে মেদিনীপুর থেকে সরিয়ে এই যে বর্ধমানে ক্যান্ডিডেট করা হয়েছিল, এটা মানে দিলীপ বাবুর কোনো কারণেই পছন্দ হওয়ার কথা নয়। অবশ্যই দল প্রার্থী করেছে, তিনি গিয়ে লড়াই করেছেন অনুগত দলের সৈনিক হিসেবে, কর্মী হিসেবে, ঠিক আছে। কিন্তু তিনি যে তাতে অখুশি ছিলেন সেটা তিনি তখনও ঠাড়ে ঠোড়ে বুঝিয়েছেন, আর ভোটের পরে তো প্রকাশ্যেই বলেছেন। বিজেপির মধ্যেই একটা অংশ যারা দিলীপবাবুকে মেদিনীপুর থেকে বর্ধমানে সরিয়েছিলেন, এইবারে তারা আর ততটা ক্রিয়াশীল নেই, অন্তত দিলীপবাবুর আসন নির্ধারণ করার ক্ষেত্রে। মানে এটা কি শ্রমিক ভট্টাচার্যের মানে আসার পর, সভাপতি হওয়ার পর দেখো অবশ্যই, তবে শুধু ইকুয়েশনটা কাজ করেছে। অবশ্যই অবশ্যই এটা বারবার আমরা দেখেছি যে দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর সভায় মানে আমন্ত্রণ না পাওয়ার জন্য তিনি ব্যাঙ্গালোরই চলে যাচ্ছেন, আর এবারে প্রধানমন্ত্রী তাকে ডেকে হাঁকে কথা বলছে, এবং তোমার একই বলছে আমায় খাওয়াওনি কেন, মিষ্টি খাওয়াওনি কেন। অর্থাৎ এই যে হৃদ্যতা, তার মঞ্চে সুযোগ পাওয়া, এরপরে তার নিজেরই পুরনো আসন, সেই পুরনো আসনে খড়গপুরে চলে যাওয়া, এই গোটাটাতে দিলীপ ঘোষ অত্যন্ত যে কমফোর্ট ফিল করছে। আজকে তো খুব কনফিডেন্ট দেখালো। কনফিডেন্ট আজকে দিলীপ ঘোষ কি বললেন সন্ধ্যাবেলা, আমাদেরকেই দিলীপ ঘোষ বলেছেন, আমাদের প্রতিনিধিকেই দিলীপ ঘোষ বলেছেন যে এই যে 152টা কেন্দ্রে আজকে ভোট হলো, দিলীপ ঘোষের বক্তব্য এর মধ্যে 100টি সিটে বিজেপি অলরেডি জিতে গিয়েছে। এটা দিলীপবাবু মনে করেন। দেখো দিলীপবাবু মনে করবেনই, বা এখনও আর একটা ফেজ বাকি রয়েছে, সেই ফেজে বিজেপি কর্মীদের প্রার্থীদের মনোবল বাড়ানোর জন্য অনেক কিছু বলতে হয়। তিনি এটা বিশ্বাস করে বলুক বা মনোবল বাড়ানোর জন্য বলুক, যে কারণেই বলুক, একটা জিনিস পরিষ্কার, দিলীপবাবু নিজে খুব খুশি। সারাদিন যেমন ভোট হয়েছে তাতে তিনিও অত্যন্ত হ্যাপি। শুধু তার কেন্দ্রে নয়, দিলীপবাবু কিন্তু একটি কেন্দ্রের নেতা নয়, মাথায় রাখতে হবে, দিলীপবাবু কিন্তু রাজ্যের নেতা। ঠিক আছে, বলা ভালো দিলীপবাবু দেশেরও নেতা, তার কারণ জাতীয় বিজেপিও তাকে একটা সময় একটা বড় পদ দিয়েছিল, সহসভাপতি। ফলে যদি আমি সেটাকে ধরেও নিই যে ওটা একটা আলংকারিক পদ, কিন্তু রাজ্যের নেতা তো তিনি বটেই। ফলে দিলীপবাবু যখন বলছেন ভোট ভালো হয়েছে, 100-র বেশি সিট পাবো, তার মানে এটা বিজেপিরই বক্তব্য ধরে নিতে হবে, এবং দিলীপবাবু হ্যাপি। আজকে আর একটা খুব সুন্দর জিনিস হয়েছে দিলীপবাবুর কেন্দ্রে তৃণমূলের যে প্রার্থী প্রদীপবাবু, তার সঙ্গে দিলীপবাবুর দেখা হয়েছে, এবং দুজনে করমর্দন করেছেন, একদম সৌজন্য বিনিময় করেছেন। দেখো এইটাই তো হওয়ার কথা, পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে তো এই সৌজন্যটাই হারিয়ে যাচ্ছে বলে এতটাই কনফিডেন্ট বলে আরো সৌজন্য সাক্ষাৎটা আরো মধুর হয়েছে। এবং দেখো সেখানে তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী উভয়ই বলেছেন যে আমরা দুজন দুটি দলের হয়ে দাঁড়িয়েছি, মানুষের যাকে ভালো লাগবে তিনি ভোট দেবেন। আরে এটাই তো বলার কথা, এটাই তো আমরা শুনছি না বলে এই কথাটা শুনে আমাদের মনে হচ্ছে আরে কি দারুণ কথা, এই কথাটাই তো হওয়া উচিত। আর একটা কথা, দিলীপ ঘোষ যখন বলছে যে 100-র বেশি আসন পাবে এই প্রথম দফার যে ভোট, এখানে আর এক প্রবীণ রাজনৈতিক নেতা, তিনি হচ্ছে শিশির অধিকারী, তিনি এবারে বলেছেন যে পূর্ব মেদিনীপুরের সবকটা আসনই বিজেপি পাচ্ছে, এবং প্রথম দফার যে কটা ভোট হয়েছে 152টা, তার মধ্যে 100+ বিজেপি পাচ্ছে। মানে যা দিলীপবাবু বলেছেন তারই মানে অনুরণন ওনার কণ্ঠে। একদম।
কিন্তু এবারে যে প্রথম দফার ভোট তো আমরা যা আলোচনা হলো, আমরা এবার দ্বিতীয় দফা যেটা হচ্ছে এবার প্রথম পরীক্ষায় কমিশন কতটা পাস করলো, বা বিজেপি, তৃণমূল বা অন্যান্য দলগুলি কত আসন পাবে, সেটা তো আমরা জানবো 4 তারিখে প্রথম দফার ক্ষেত্রে। কিন্তু দ্বিতীয় দফা এখানেও কিন্তু অনেক কটা চ্যালেঞ্জ রয়েছে। প্রথম দফা যদি মোটের ওপর শান্তিপূর্ণ ভোট হয়, দ্বিতীয় দফায় কিন্তু এমন অনেক স্পর্শকাতর এলাকা রয়েছে যেখানে আমরা গত ইলেকশানগুলোতে দেখেছি যে রক্তপাতের মানে ঘটনা, ঝুড়ি ঘটনা, এবং তৃণমূলের ফুটহোল্ড এখানে আরও বেশি স্ট্রং। এইটা কতটা চ্যালেঞ্জের মনে হতে পারে দ্বিতীয় দফাটা, দেখো কমিশনের কাছেও কতটা চ্যালেঞ্জের, বা অন্যান্য রাজনৈতিক দল কিভাবে এটাকে দেখতে পারে? খুবই বড় চ্যালেঞ্জ, নিঃসন্দেহে খুব বড় চ্যালেঞ্জ। তার কারণ দেখো, আমি দুটো দিকই বলবো। আগে পজিটিভ দিকটা বলি। এই যে দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গেরই মূলত যেসব আসনগুলোতে ভোট হবে, এই ভোটের সঙ্গে যুক্ত যে আমলারা থাকবেন, প্রশাসনের লোকেরা থাকবেন, পুলিশের লোকেরা থাকবেন, তাদের কাছে এই প্রথম দফাটা যে ভালো হয়েছে, সবাই বলছে, প্রশংসা করছে, এই এনকারেজমেন্টটা তাদের একটা বাড়তি কনফিডেন্স দেবে। ফলে সেদিক থেকে তারা অনেকটা বেশি মনোবল বাড়িয়ে যাবে। বা প্রথম দফায় যে বেশ কিছু বিচ্ছিন্ন হলেও যেসব ঘটনা ঘটেছে, মানে এই পিংলায় খেতে চলে যাওয়া একসঙ্গে, বা বিভিন্ন জায়গায় যে প্রার্থীকে মারধর ইত্যাদি, এই ব্যাপারে প্রত্যেকেই, অর্থাৎ আমি বলছি যে পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন স্বয়ং, তারা যে আরও বেশি সজাগ হবে, এই লুপহোলসগুলো ঢেকে নেওয়ার চেষ্টা করবে, এটা অনুমান করা যায়। কিন্তু চ্যালেঞ্জটা আবার অন্য জায়গায়। চ্যালেঞ্জটা হচ্ছে এবারে, মানে এর পরবর্তী দফা, অর্থাৎ শেষ দফায় যে এলাকাগুলোয় ভোট হবে, যে জেলাগুলোয় ভোট হবে, সেই জেলাগুলোতে কিন্তু আবার তুমি যদি মানে এই মুহূর্তে মানে জমির রাজনীতির যে বাস্তবতা, সেই বাস্তবতার মানে প্রিজম দিয়ে দেখো, তাহলে কিন্তু সেগুলোতে তৃণমূলের অনেক বেশি দাপট রয়েছে। কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ার একটা অংশ, মানে এই গোটা জায়গাটাতে তৃণমূলের কিন্তু অনেক বেশি দাপট রয়েছে। আমি বলছি না যে জায়গাগুলোতে আজকে ভোট হলো সেখানে তৃণমূলের দাপট কম ছিল, তার কারণ মাথায় রাখতে হবে, আমরা একটু আগেই বলেছি, এই 152টা সিটের মধ্যে 92টা সিটই কিন্তু গতবার তৃণমূল জিতেছিল। ফলে যেসব জায়গায় আজকে ভোট হয়েছে সেখানেও তৃণমূলের যথেষ্ট দাপট রয়েছে। অঙ্ক হিসাবে এখানে দেখা যাচ্ছে এখানে আরো বেশি দাপট, আসন রয়েছে, ঠিক আছে। ফলে এর পরবর্তী দফা, আর সবসময় রাজধানী কলকাতাতে যখন ভোট হয় এবং কলকাতার পার্শ্ববর্তী 24 পরগনা, এবং আমাদের মাথায় রাখতে হবে এই উত্তর দক্ষিণ 24 পরগনা থেকেও কিন্তু বিপুল সংখ্যক মানুষের নাম বাদ দিয়েছে এসআইআরে। আরও একটা ফ্যাক্টর আছে, আজ যে 152টা কেন্দ্রে ভোট হয়েছে, যেসব জেলাগুলোর মধ্যে সেই কেন্দ্রগুলি পড়ে, সেখানে যত সংখ্যক পরিযায়ী শ্রমিক, অথবা সবাই হয়তো পরিযায়ী নয়, এক্ষুনি আমরা বলছিলাম যারা স্বর্ণশিল্পের সঙ্গে যেসব কর্মীরা যুক্ত, তারা তো পরিযায়ী শ্রমিক না, তারা ভিন রাজ্যে কাজ করেন, এ রাজ্যের মানুষ। এই রকম যে মানুষের সংখ্যা, এটা কিন্তু এই জেলাগুলো যেগুলোতে আজকে ভোট হয়েছে সেখানে মেদিনীপুর, যেখানে এই সংখ্যাটা খুব বেশি, এর পরের দফায় যেখানে ভোটগুলো মানে যে জায়গাগুলোতে ভোট হবে, সেখানে কিন্তু পরিযায়ী শ্রমিক প্রায় নেই বললে চলে। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনায় কিছু আছে, মানে আমি বলতে চাইছি প্রথম দফার তুলনায় সেটা অতি নগণ্য। ফলে এই যে আমরা যেটা বলছিলাম যে প্রচুর মানুষ বাইরে দিকে চলে আসছে ভোট দিতে, এই ব্যাপারটা হয়তো অতটা থাকবে না। কিন্তু সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং হিংসা ইত্যাদি, এইগুলোর দিক থেকে শেষ ফেজ কিন্তু আরও অনেক বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে, এটাই আমি বলবো। তো একদমই ঠিক। তা আমাদের কাছে যেটা প্রশ্ন, প্রথম পরীক্ষায় কমিশন পাস করলো কি ফেল করলো সেটা আপনি কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু দ্বিতীয় পরীক্ষা আরও বড় চ্যালেঞ্জের। সেইখানে কমিশন কতটা কি করতে পারে, এবং রাজনৈতিক দলগুলো তাদের এই যে প্রথম দফার তারাও একটা অঙ্ক কষতে শুরু করেছে, তাই রাজনৈতিক দলগুলো কিন্তু দ্বিতীয় দফার ক্ষেত্রে তাদেরও খেলার সুযোগ রয়েছে, তাই সেইখানে বড় চ্যালেঞ্জ রয়েছে। আর তারপরে আমাদের তো অবশ্যই লক্ষ্য রাখবে 4 মে সার্বিকভাবে রেজাল্ট কি হয়। আপনারাও চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে। আর এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের নিজস্ব মতামত জানাবেন। প্রথম দফার ভোট নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।